প্রেম স্পৃহা। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব 11। আয়রান যখন বাড়ি ফেরার রাস্তায় তখনই তাকে পাশ কাটিয়ে একটা গাড়ি গেল। আয়রান ভ্রু বাঁকায় কেন জানি না। অনেকটা সায়ানের গাড়ির মতোই গাড়িটা। এই পথে কেন? বাড়ি থেকে আর কেবল মিনিট দুয়েকের দূরত্ব। আয়রান সরু নিঃশ্বাস ফেলেই এগোল। অতঃপর বাড়ি এসে আওরাজ যখন রুমে এল তখন রোজ কারোর সাথে কথা বলছিল। আচমকা আয়রানকে দেখেই সে চমকে উঠে যেন দ্রুত কল রেখে ফ্যালফ্যাল করে তাকাল। কোনোভাবে নিজের অপ্রস্তুত ভাব লুকানোর চেষ্টা করে বলল, কুহু ঠিক আছে আয়রান? আয়রান প্রথমে কপাল কুঁচকাল। উত্তর না দিয়ে প্রথমেই ভ্রু বাঁকিয়ে বলল, বাড়িতে তেমন কেউ ছিল না। পালানোর জন্য প্ল্যান করছিলি নাকি কারোর সাথে রোজ? রোজ ছোট ছোট চোখে তাকাল। সরু শ্বাস ফেলে বলল, আপনি যে এমনিই বাড়ি খালি করে যাবেন না এটুকু বুদ্ধি তো আমার মাথায় থাকবে বলুন? আর পালানোরই যদি হতো আমি যে কোন মূল্যে বিয়ের আগেই পালিয়ে যেতাম। আয়রান আয়রান হাসে। তাকাল রোজের দিকে স্থির দৃষ্টিতে। রোজকে সুন্দর দেখাচ্ছে। বরাবরই সুন্দর লাগে। আর সাদা রংটায় যেন মারাত্মক লাগে এই শুভ্রপরীকে। আয়রান তাকিয়ে শুকনো ঢোক গিলে। অতঃপর হেসে বলে, এক মুখে আর কত কথা বলবি জান? একবার বলছিস সেদিন থেকে গেলেও তুই আসলে থাকবি না এই বাড়িতে, সবকিছু মানিসনি। আবার বলছিস পালানোর প্ল্যানও নেই। রোজ এবারে এসবে পাত্তা দিল না। রোজ একই কথা ভালো লাগে না। বিরক্ত লাগছে। সুধাল, কুহু ঠিক আছে? আয়রান কেমন করে উত্তর করল, জানি না। জানেন না মানে? আপনি গিয়েছিলেন না কুহুর জন্য হসপিটালে? হ্যাঁ। তো বলুন কুহু ঠিক আছে এখন? এবারে আয়রান উত্তর করল, হয়তো। হয়তো মানে? আয়রান কপাল কুঁচকাল। কারণ ছাড়াই কেন জানি না তার বিরক্ত বিরক্ত লাগছে। মাথাটা কেমন জানি লাগছে। রোজকে সে চোখ বুঝে চাইলেও কেন জানি না মনে হচ্ছে তার রোজ তাকে আর চায় না। আগের মতো ভালোবাসে না, আগের মতো প্রেম প্রেম দৃষ্টিতে তাকে লুকিয়ে দেখে না। তবে কি সত্যিই সায়নকে ভালোবেসে ফেলেছে রোজ? এমনটা যদি হয়? আয়রানের কেন জানি বিরক্ত লাগছে সব মিলিয়ে। অপরদিকে বিজন্যাসেও একটা বড় আকারের ক্ষতি হল আজ। তার পেছনে অবশ্যই রোজের বাবাই দায়ী আয়রান জানে। তার উপর কুহু আর তুলির অ্যাক্সিডেন্ট। আয়রান এতসব ভাবতে ভাবতে বিরক্ত হয় যেন। বলল, অতটা জানার আগ্রহ হলে তুই গিয়ে দেখে আসছিস না কেন? রোজ এবারে ছোট শ্বাস টেনে বলল, যাচ্ছি। কথাটা বলেই রোজ দুয়েক পা বাড়াতে নিল। অতঃপর আচমকাই আয়রান রোজের হাত টেনে ধরল। গম্ভীর ভরাট স্বরে ডাক দিল, রোজ। কি? তুলি আর কুহুর অ্যাক্সিডেন্টে কোনোভাবে তুই দায়ী নস তো? বাড়ি ফাঁকা পেলে তো তোরই সুবিধা হতো। পালিয়ে যেতে পারতি, তাই না? রোজ এই পর্যায়ে যেন চমকে উঠল। দৃষ্টি মেলাল আয়রানের দৃষ্টিতে। কাপাস্বরে বললে, আমি দায়ী? আয়রান রোজের হাতটা আরেকটুই কাছে টানো যার দরুন রোজ এসে পড়ল তার সামনে একদম। আয়রান হাসে। হেসে মাথা নিচু করে হাত রাখে রোজের থুতনির তিলটায়। অতঃপর তর্জনী আঙ্গুল নামিয়ে নামাতে নামাতে গলায় ঠেকাল। হেসে বলল, তোর কণ্ঠ কাঁপছে জান। রোজ কিছু বলতে পারে না যেন। শুধু শুকনো ঢোক গিলে সে। আয়রান আবারও হেসে বলল, তুই চুপচাপ বিয়েটা মেনে নিলি জান। নিজের মতে বিয়ে করেছিস। এখনো পর্যন্ত এতটা শান্ত আছিস। আমার কেন জানি না হজম হচ্ছে না, মাথায় কি ঘুরছে বলতো তোর? রোজ ওভাবে তাকিয়ে এবার বলল, কি ঘুরবে? আয়রান ঠোঁট কামড়ে হাসে। বলে, শিওর যে কিছুই ঘুরছে না? শিওর। আয়রান মুখ নিচু করে। রোজের থুতনির তিলটায় আচমকা ঠোঁট ছুঁয়ে দিয়ে চুমু দিল। অতঃপর সরে গিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, তোকে দেখলেই আজকাল কেমন বউ ফিলিংস হচ্ছে জান। বুই তো তুই, তাই না? অথচ বউ হওয়ার আগে তুই যেভাবে মরিয়া হয়ে বুঝাতে চাইতি তুই আমায় ভালোবাসিস, এখন তেমন কিছুই করছিম না। রোবট বউ লাগছে তোকে। হু? তুই এখনও আমায় ভালোবাসিস, শুধু তোর এই স্বীকারোক্তির অপেক্ষায় আছি জান। কিন্তু কেন জানি না আয়রান অপেক্ষাটাও করতে পারছে না। রোজ স্থির চাহনি রাখে। অতঃপর শক্তস্বরে বলল, আপনি আমায় অনেক অপমান করেছেন আয়রান। আপনার বন্ধুর রক্ষিতা হিসেবেও পরিচয় দিয়েছেন সায়ানের জন্মদিন পার্টিতে।
ভুলে যাইনি আমি। সব মনে আছে। আয়রান হাসে। তোয়ালে কাঁধে নিয়ে শার্টের বোতামে হাত রেখে বলল, ওসবের প্রতিশোধ নিতে কোনোভাবে চুপচাপ হয়ে আছিস নাকি? সত্যি করে বল। আমার কাছে আমার পরিবার খুব ইম্পর্ট্যান্ট আয়রান। ভাবলাম আপনাদের পরিবারটাও ছন্নছাড়া করার অধিকার আমার নেই শুধু এইটুকু কারণেই। আয়রান তাকায়। শার্টের অর্ধেক বোতাম খোলা শেষে এগিয়ে এসে বলল, এইটুকু কারণ হোক অথচ বৃহৎ কোনো কারণ। তুই এইখানেই থাকবি, এইখানেই আমার বউ হয়ে থাকতে হবে তোকে রোজ। পালানোর চেষ্টা করবি না, আমায় ছেড়ে যাওয়ার কথাও কল্পনা করবি না। ফল ভালো হবে না। রোজ প্রশ্ন ছুড়ে। কি করবেন? আয়রান ঠোঁট বাঁকিয়ে বলল, কেবল অনেক কিছুই করব যা এখনো পর্যন্ত করিনি। রোজ বিনিময়ে বলল, তো আমি ভয় পাব নাকি চুপচাপ মেনে নেওয়ার মেয়ে আমি আয়রান? আয়রান আবার ঠোঁট বাঁকিয়ে হাসে। যেতে যেতে বলে, সেটা সময় বলুক না হয়। অতঃপর এটুকু বলেই আয়রান পা চালিয়ে ওয়াশরুমে গেল। আর রোজ কেবল তাকিয়েই দেখে। আয়শান তুলিকে সর্বপ্রথম নিয়ে গেল অর্থোপেডিস্টের কাছেই। ডক্টরের টেবিলটায় ছোট্ট একটা নেমপ্লেটে নাম ভাসছে মার্জিয়া শেখ। তুলি তাকিয়ে দেখল। ব্যথায় তার পাটা চিনচিন করছে। অসম্ভবত ব্যথা হচ্ছে যেন। তবুও সে সহ্য করে আছে নিশ্চুপে। আয়শান অর্থোপেডিস্টের কাছে দেখাবে বলে আনলেও ওখানে ডক্টর নেই। যদিও এখন রোগী দেখার সময় নয় তবুও আয়শান ওকে এখানেই আনা। ডক্টর মার্জিয়া সম্পর্কে আয়শানের বন্ধু সম্পর্কীয়। ওর সবচেয়ে কাছের বন্ধু আবরারের স্ত্রী। মার্জিয়া ব্যতীত ও এই হসপিটালে আবরারও আছে। আয়শান একবার ভাবল মার্জিয়াকে কল দিয়ে এখনই ডাকিয়ে নিক, পরমুহূর্তে ভাবল তুলির কাটা জায়গাগুলো ব্যান্ডেজ করা বাকি, মার্জিয়া আসতে আসতে তা করে ফেলা উচিত। অতঃপর ছোটশ্বাস ফেলে সে ওখানে দরজা লাগাল। অতঃপর তুলির দিকে চেয়ে সোজা হয়ে বুক টানটান করে দাঁড়াল সে। মুখ টানটান করে দ্রুত গম্ভীর স্বরে বলল, তুলি, তোকে সময় দিচ্ছি মিনিট 2। এর মধ্যেই নিজ থেকে জানাবি কোথায় কোথায় আঘাত পেয়েছিস। যদি না জানাস তো গড প্রমিজ আমি নিজেই তোর আঘাতগুলো খুঁজে নিব। তুলি তাকাল হতবিহ্বল দৃষ্টিতে। আঘাত খুঁজে নিবে মানে? পেটের দিকটায় তো জ্বলছে তার। বোধহয় পেটেও সামান্য কেটেছে। তো? তুলি ভেবেই অস্বস্তি বোধ করল যেন শেষের কথাটায়। পরমুহূর্তেই আয়শানের দিকে সরাসরি চেয়ে উত্তর করল, শুধু হাতের কনুইগুলো জ্বলছিল একটু, আর তেমন ব্যথা পায়নি। আয়শান তবুও নিশ্চিত হতে পারল না যেন আরও কি চেপে যাচ্ছে কে জানে। সে তুলির দিকে শান্তি চাহনি ফেলেই শক্ত কণ্ঠে জানাল, হাতের কনুইগুলো জ্বলছিল না, কেবল হাতের কনুইগুলো কেটে রক্ত বেরিয়েছে বেশ। তারপরও বল তুই টের পাসনি? ওটুকু তো তেমন গুরুতর কোনো ব্যথা নয়। ঠিক হয়ে যেতেই। আয়শান এবারেও কঠিন স্বরে কথা বলল। আদেশের ন্যায় বলল, তুই শিওর কিভাবে গুরুতর ব্যথা নয়? জামার হাতা উঠা। অস্ফুট স্বরে বল তুলি। হু? জামার হাতাটা উপরে উঠা তুলি। তুলি তাকাল আয়শানের দিকে। তবে হাতা উঠাল না। নীরব দৃষ্টি ফেলে তাকিয়ে থাকতেই আয়শান আবারও বলল, কি হলো তোল? তুলি তবুও তুলল না। আয়শান এবার চেয়ার টেনে তুলির সামনে বসে নিজেই হাত টেনে নীল তুলির। অতঃপর তুলির জামার হাতাটা উপরে তুলল কিছুটা। কাটা অংশটা পর্যবেক্ষণ করে বলল, কেটেছে তো অনেকটা। 2 হাতেই কেটেছে। আয়শান দেখল রক্তগুলো জমাট বেঁধে গেছে যেন। অতঃপর তা পরিষ্কার করে ব্যান্ডেজ করার উদ্দেশ্যে তুলির কাছাকাছি চেয়ার নিয়ে বসতেই তুলি দ্রুত বলল, ওটুকু আমি বাসায় ফিরে নিজেই করে নিতে পারব। আপনাকে কষ্ট করতে হবে না। আয়শান 2 চাহনিতে চাইল। শুনল না তুলির কথাগুলো। সুধাল কেবল, তুলি শোনো, তোকে আমার বিরক্ত লাগছে এই মুহূর্তে। তোর কথাগুলো বড্ড নাটক নাটক মনে হচ্ছে। তুই বোধহয় আর একটা কথা বললেও আমার রাগ উঠবে। আর তুই খুব ভালো করেই জানিস তুলি, আমি সহজে রাগি না। তুলি নীরব চাহনিতেই তাকিয়ে থাকল এবার। নাটক করছে সে? কথাগুলো কি বড্ড বিরক্তিকর শোনাচ্ছে? তুলি আর কোনো কথাই বলল না। অন্যদিকে আয়শান ততক্ষণে আঘাতের জায়গাগুলো ব্যান্ডেজ করল। পরমুহূর্তে চুপচাপ উঠে ওখান থেকে বেরিয়ে গেল। তুলি কেবল তাকিয়েই থাকল এবারে। কোথায় গেল সে প্রশ্নটা একবার মাথায় ঘুরল। তারপর অনেকটা সময় পর আয়শানকে আর একজন মেয়েকে দেখা গেল। মেয়েটা দরজা পেরিয়ে দাঁড়িয়েই তুলির দিকে তাকাল। অতঃপর তুলির দিকে কিছুটা সময় তাকিয়ে থাকল।
পর্যবেক্ষণ করল। তারপর হেসে বলল, ইজ শি দ্য লাকি গার্ল আয়শান? আয়শান তুলির সামনেই এমন প্রশ্নে করে ফেলাতে শান্ত দৃষ্টিতে চাইল মার্জিয়ার দিকে। উত্তরে হেসে বলল, ইয়েস। কথাটা বলেই পরপরই তাকাল তুলির দিকে। তুলির চোখে বিস্ময় কিছুটা। লাকি গার্ল বলতে কি বুঝাল উনি? আয়শান কি কখনো এর আগে তার সম্পর্কে এই ডক্টরের সাথে কথা বলেছে? কিন্তু কেন? তুলি বুঝে উঠে না। কেমন করে তাকিয়ে থাকতেই মার্জিয়া হেসে তার জন্য বরাদ্দকৃত চেয়ারটায় গিয়ে বসল। বলল, তুলি, তোমাকে কি তুমি করে বলতে পারি? বয়সে ছোটই হবে আমার, তাই। তুলি এবারে আবারও বিস্মিত হল। তার নামটাও জানে? কি আশ্চর্য! কিভাবে? তুলি ফ্যালফ্যাল করে তাকালেও সঙ্গে সঙ্গেই উত্তর করল, হ্যাঁ অবশ্যই। মার্জিয়া এবারেও হাসল। বলল, তো অসুস্থ কি তুমি নাকি আমাদের নিউরোসার্জন? আমাকে এভাবে জরুরি তলবে ডেকে আনা হল। তুলি এবারে উত্তর করল না। আয়শানই তো নিয়ে আসল উনাকে। তাহলে আয়শান কি করে অসুস্থ হবে? তুলি আয়শানের দিকে তাকাল কেবল। আয়শানই এবারে উত্তর করল তার বিনিময়ে, বোকার মতো প্রশ্ন করছিস মার্জি? আমি অসুস্থ হলে নিশ্চয় আমাকে ডক্টর দেখানোর জন্য ওকে আসতে হবে না। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। কিন্তু ও সেটা পারে না। পায়ের হাড় ভেঙেছে নাকি মচকে ফেলেছে ওই জানে। এই জন্যই নিয়ে এসেছি। আয়শানের কথা বলার ধরন দেখে মার্জিয়া হেসে উঠল আওয়াজ করেই। মনে হলে যেন আয়শান একটা ছোট বাচ্চাকেই বিয়ে করেছে আর তার সম্বন্ধে অভিযোগ করছে। মার্জিয়া হেসেই শুধাল, তবুও নিয়ে আসাতে আমরা আপনার ওয়াইফকে দেখার সুযোগ পেলাম স্যার। না হলে তো সুযোগটা পেতামই না, কত করে বললাম। সুতরাং পা ভাঙ্গা থেকে যদি ভালো কিছু হয় তো পা ভাঙ্গাই ভালো, রাইট? বেশি কথা বলে ফেলছিস কিন্তু মার্জি। আয়শানের কথাটা শুনে মার্জিয়া হাসে। অতঃপর তুলির পা দেখে ফুলে গিয়েছে এতটা সময়ে। ভেঙেছে নাকি মচকে গেল তা জানার জন্য এক্স-রে করতে বলা হল। সে অনুযায়ী এক্স-রে করিয়ে তারপরই বাসায় ফেরার সময় হল আয়শান আর তুলির। তুলি ব্যথায় পা ফেলতে পারছে না, অথচ তবুও নিজের মতো পা ফেলছে। আয়শান বলেছে পারবে না, তবুও তার মতামত সে পারবে। আয়শান ছোটশ্বাস। তুলিকে কোলে তোলাটা উচিত হবে কি হবে না এই দ্বিধা নিয়ে সেই শুরু থেকে এতটা সময় পার করলেও এবারে সিদ্ধান্ত নিয়েই নিল। আচমকা তুলিকে কোলে তুলে নিল। অতঃপর ওভাবেই হাঁটতে নিয়ে বলল, অন্য সব মেয়ের মতো জোর করে কোলে তুলেছি এমনটা ভেবে হাত পা ছুড়বি না তুলি। এটাতে তোর মতামত জানার চেষ্টা করলে তুই না-ই বলতি। তাই না বলেই কোলে তুলেছি। তুলি হাত পা ছুঁড়েনি মোটেই। তবে উত্তর ও করল না। কেবল নিশ্চুপ তাকাল। আয়শান ওভাবেই তাকে গাড়ি পর্যন্ত নিল, গাড়িতে বসাল। অতঃপর নিজের দরকারি কিছু কাগজপত্র নিতে ফের তুলিকে বলে হসপিটালের ভেতর এল। ঠিক তখনই দেখা গেল মার্জিয়া আর আবরারকে। তাকে দেখে সর্বপ্রথম দুইজনে একটা গা জ্বালানো হাসি উপহার দিল। আবরার এসেই হেসে বলল, আমি খুব করে চেয়েছিলাম তোদের দুইজনের সম্পর্কটা স্বাভাবিক হোক, এমন একটা দিন আসুক আয়শান। সত্যি বলতে তোদের দুইজনকে ওভাবে দেখে আমি চমকেছিলামই বেশি। আয়শান তাকাল। তুলিকে কোলে নিয়ে যাওয়ার জন্য এরা তাকিয়েছিল ভেবে হেসে বলল, কেন? তুই মার্জিকে কোলে নিস না? আবরার হেসে বলল, তুই আর তুলি তো আমাদের মতো নোস। তোদের সম্পর্কও আমাদের মতো নয়। মার্জি তোদের ওভাবে দেখে বিষয়টা অন্যভাবে দেখলেও আমি জানি এটা কেবল ওর পায়ে ব্যথা বলেই তুই করলি, রাইট? সম্পর্কটা ঠিক করে নে না আয়শান। আয়শান ছোটশ্বাস ফেল। বলল, একবার একটা সিদ্ধান্ত তুলির উপর জোর করে চাপিয়ে দিয়েছিলাম আবরার, বিয়ে করে ওর জীবনটা শেষ করে ফেললাম। এখন ও না চাইলে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে আমি আর ভাবব না, আর না তো জোর করে কিছু চাপিয়ে দিব। ও কোনোদিন এগোলে মতো দিলে আমি নিজেই সম্পর্কটা মজবুত করে নিব। প্রমিজ। ততদিনে ও যদি তোর থেকে দূরে চলে যায়, যদি আরও হারিয়ে যায়, তার চেয়ে ঠিক করে ফেল না। আয়শান হুট করেই আবরারের দিকে ভ্রু বাঁকিয়ে তাকাল। দূরে চলে যাবে মানে? যদি দূরে চলেও যায়? এমন তো নয় যে তারা খুব কাছাকাছি থাকে, দূরেই থাকে। দুইজনে দুই বাসায়। তবুও মাসে সপ্তাহে ৩-৪ মান পর হলেও তো মেয়েটাকে দেখতে পায়। মেয়েটার খোঁজ পায়। ৫-৬ মাস পর যখন কোনো প্রয়োজনে বাসায় যায় তখন কখনো কখনো না হয় একবার জড়িয়ে হলেও নিতে পারে। যদি দূরে সরে যায় ও এই মেয়েটার খোঁজ পাবে?
আয়শান নিজে ভেবে নিজেই ছোট শ্বাস ফেল। বলল, আমি চাইলে কি ঠিক হয়ে যাবে আবরার? আমি বহুবার ভেবেছিলাম সম্পর্কটা এগোনো উচিত আবরার, কিন্তু পারিনি। বরং অপরাধবোধ নিয়ে ফিরে এসেছি। ওর সামনে গেলেই ওর অভিযোগ ভরা মুখচাহনি দেখে আমি আর এই সম্পর্কটা এগোনোর কথা ভাবতেই পারি না। কেবল মনে হয় আমি অপরাধী। শুধুই অপরাধী। ওর এরকম ছন্নছাড়া, নীরব জীবনটার জন্য আমি দায়ী। আমার ওকে ওভাবে সেদিন বিয়ে করাটা উচিত হয়নি বল। কিন্তু বিয়েটা ভাঙ্গাও পসিবল না, আমি ওকে ছাড়তে পারব না আবরার। চলবে। প্রেম স্পৃহা। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব 12। বাইরে মৃদুমন্দ বাতাস। গাড়ির জানালাটা খোলা। তুলি জানালার দিকে মুখ করেই বাইরে তাকাল। পা ব্যথা হচ্ছে অনেকটা। চিনচিনে ব্যথা। পা নাড়াতে অবধি কষ্ট হচ্ছে। তবুও সহ্য করে থাকল সে। বাইরে তাকাল। অতঃপর হুট করেই মাথা ঘুরিয়ে আয়শানের দিকে তাকাল সে। আয়শান গাড়ি ড্রাইভ করছিল তখন। তুলি শান্ত ভঙ্গিতে তাকাল। মনে পড়ল তখনকার লাকি গার্ল সম্বোধনটা। তুলি লাকি গার্ল? আধো তুলির সাথে এই সম্বোধনটা মিলে বলে তুলির মনে হয় না। সে ছোট শ্বাস ফেলেই আয়শানকে জিজ্ঞেস করল, ডক্টর মার্জিয়া আপনার ফ্রেন্ড? আয়শান তাকায় না ফিরে তুলির দিকে। ওভাবেই গাড়ি চালায়, তবে একটু বিস্ময় খেলে গেল তার মনে। এই প্রথম তুলি তাকে কোনো মেয়ের বিষয়ে এভাবে জিজ্ঞেস করল, কি হয় তা জানতে চাইছে। আয়শান হাসল। তুলির আর তার স্বাভাবিক সম্পর্ক থাকলে নিশ্চয় এই নিয়ে এতদিনে কত মেয়ে নিয়ে তুলি জেলাস ফিল করত, ঝগড়া হতো। আয়শান হাসে তা ভেবে। যদিও কেবলই কল্পনা। মুখে উত্তর করল, হ্যাঁ, এবং আবরারের ওয়াইফ ও। তুলি মাথা নাড়াল। আবরারকে চেনে সে? আয়শানের সাথে তার যেদিন বিয়ে হল সেদিন সবটা সময় আবরার ছিল। এমনকি বিয়েটার সাক্ষীও আবরার ছিল। তুলি ছোট শ্বাস ফেলে বলল, উনি আমায় তখন লাকি গার্ল বল কেন? আপনিও ইয়েস বললেন। আমার নামও জানে কিভাবে? আপনি কি আমার সম্পর্কে উনার সাথে এর আগেও কথা বলেছেন? আয়শান তুলির দিকে এবারেও চাইল না। শান্ত স্থির গাড়ি এগিয়ে নিতে নিতেই সে গম্ভীর স্বরে উত্তর করল, বলেছি। তুলি হাসল এবারে। তার বিষয়ে আয়শান কথা বলেছে কারোর সঙ্গে, এটাতে তার আনন্দ দুঃখ কিছুই হল না। তবে হাসি এল এই নিয়ে যে আয়শান এমনভাবেই তার বিষয়ে বলল যে সে মেয়েটা ধরেই নীল যে তুলি লাকি গার্ল। অথচ তুলির তো বরাবরই ভাগ্য খারাপ। সব কিছুতেই। বাবা মারা গেল জন্মানোর আগেই, মা মারা গেল ছোটবেলাতে। অতঃপর যে মাম্মি তাকে আদর স্নেহ দিয়ে এতকাল বড় করেছে তার সাথে আজ 2 বছর হল কোনো কথা হয়নি, দেখা হয়নি। আর আছে তুলির প্রিয় আদুরে দাদি। সেও প্রায় শয্যাশায়ী। তুলি নিশ্চিত সে যদি দাদির কাছে একেবারের জন্য ফিরে যেতে চায় তবে দাদিও নিশ্চয় তাকে ফেলে পালাবে। তুলি মৃদু হেসেই বলল, কি বলেছেন যে একেবারে লাকি গার্ল বলল? যদিও এই সম্বোধনটার সাথে আমি মানানসি না আয়শান ভাই। আয়শান ততক্ষণে গাড়ি থামিয়েছে। তুলি হুট করে গাড়ি থামানোতে চমকালেও পর মুহূর্তেই বুঝতে পারল তারা এসে পৌঁছেছে। আয়শান এবারে তুলির দিকে সরাসরি তাকাল। অতঃপর ঝুঁকে তুলির সিট বেল্ট খুলে নিতে নিতে জানাল, এটা বলেছি যে তুলিকে আমি বিয়ে করেছি আমার ইচ্ছাতেই। সে হিসেবে তুই লাকি না? আমাকে পেয়েছিস। মার্জির বোন একটা সময়ে আমাকে অনেক চেয়েও পায়নি। শুধু মার্জির বোন না, আরও অনেকেই। তুলি হাসে। মৃদুস্বরে বলল, আপনি সুদর্শন, অনেকে আপনার জন্য পাগল হবে স্বাভাবিক। কিন্তু আপনার সাথে বিয়ে হওয়াতে আমি লাকি গার্ল হয়ে গেলাম এটা মানতে পারলাম না। পরমুহূর্তে ফের আবার বলল, অযোগ্যরা মূল্যবান বস্তু ডিজার্ভ করে না আয়শান, যেমন আমি আপনাকে ডিজার্ভ করি না। বিয়েটা তো কেবলমাত্র একটা লোক দেখানো খেলা হয়েছি। তা আপনিও জানেন, আমিও জানি। আয়শান সবটা শান্ত ভঙ্গিতে মানলেও শেষের দিকর তার চোয়াল শক্ত হল। কিছুটা কঠিন, শীতল হয়ে এল চাহনি। বলল, হু? কি বললি? কিছু নয়। আমি কানে কম শুনি না তুলি, বিয়েটা লোক দেখানো খেলা ছিল না, তা তুইও জানিস আমিও জানি। আমি তোকে সত্যিকারের সিরিয়াসনেস নিয়েই বিয়ে করেছিলাম। তুলি তাকায়। শান্ত স্বরে বলল, তা ঠিক। কিন্তু এটা একটা গেইমই আয়শান ভাই। আমি এটাই মানি। আয়শান এবারে আর বুঝাল না। কি বুঝাবে? ছোট শ্বাস ফেলে গাড়ি থেকে নামার আগেই সে বলল, ওকে ফাইন। তবে তোর এটা জানা উচিত যে তুইও মূল্যবান।
অনেকের কাছেই তোর সমুদ্রসমান মূল্য আছে তুলি। তুলি বিস্ময় নিয়ে বলল, সমুদ্রসমান মূল্য? ভালো তো। এটুকু বলেই কেমন করে যেন চোখ বুঝে নীল তুলি। ব্যথা হচ্ছে পায়ে। ব্যথাটা বাড়ছেই, কমছে না। আয়শান ওভাবে ক্লান্ত তুলিকে চোখ বুঝে নিতে দেখে নরম হয়ে এল। অপরাধবোধ হল আবারও। গলা পরিষ্কার করে শুধাল, তুলি, তোর কি আমাকে বড্ড অসহ্য লাগে? ঘৃণা হয় আমার প্রতি? তুলি চোখ খুলে বলে, আপনার প্রতি? কেন? এই যে তোর জীবনটা ধ্বংস করলাম। তুলি হেসে সুন্দর করে উত্তর দিল, ওই যে বললাম, আমার মতো মানুষদের জীবনের আর কি এমন মূল্য বলুন? আর আপনি আমার জীবন ধ্বংস করেননি। আমার জীবন বরাবরই এমন। এটুকু বলেই তুলি যখন নামার জন্য পা নামাতে নিবে ঠিক তখনই আয়শার দ্রুত বলল, পা ফেলবি না, আমি নিয়ে যাচ্ছি তুলি। এটুকু বলেই গাড়ির সিটে বসে থাকা তুলিকে কোলে তুল সে। অতঃপর গেইট পেরিয়ে বাড়িতে প্রবেশ করল। বসার ঘরে তেমন কাউকেই দেখা গেল না আয়শানের ফুফি ব্যতীত। আয়শানের ফুফি দুইজনকে ওভাবে দেখেই কপাল কুঁচকালেন। কিছু না বলেই কেমন যেন বিরক্তি প্রকাশ করে চলে গেলেন অন্য পাশটায়। আয়শান তখন বেলকনিতে বসেই ল্যাপটপে কিছু করছিল। তুলি তখন ঘুমিয়েছে। অনেকটা রাত। ঠিক তখনই ভিডিও কল দিল আয়শানের আম্মু, তুলির মাম্মি। আয়শান কল তুলল। ল্যাপটপের স্ক্রিনে মায়ের মুখটা দেখে সর্বপ্রথম বলল, কবে আসছো আম্মু? তোমাকে খুব মিস করছি। খুব প্রয়োজন ছিল তোমায় আমার। আয়শানের আম্মু ছেলের কথা শুনে জবাবে বললেন, বলেছিলাম তো বাপ, এই সপ্তাহেই ফিরব আমি আর আয়জান। আয়শান হেসে বলল, আমি অপেক্ষায় আছি। একটা কথা জিজ্ঞেস করতে কল দিয়েছি আয়শান। হ্যাঁ আম্মু, বলে ফেলো। অতঃপর আয়শানের মা ছোট শ্বাস ফেলে বলল, কুহুর অ্যাক্সিডেন্ট হয়েছে বল তোর ছোট আম্মু। এখন কেমন আছে ও? আয়শান উত্তর করল, ব্যান্ডেজ করা হয়েছে কাটা জায়গাগুলো, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে আশা করি। আয়শানের আম্মু এবার অস্বস্তিতে পড়লেন যেন। কিছু জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করতে পারলেন না যেন। কেমন যেন বাধা কাজ করছে। আয়শা তা বুঝে বলল, কিছু বলবে আম্মু? আয়শানের মা প্রায় সঙ্গে সঙ্গেই বলল, তুলিও ছিল কুহুর সাথে? ছিল। চিন্তিত মুখ। কোনোরকমে মুখ কাচুমাচু করে উনি ছেলের কাছে জানতে চাইলেন, ও ঠিক আছে? আয়শান ছোট শ্বাস ফেলে বলে, কি করে জানো আম্মু? জানো না মানে? আয়শান হেসে বলল, সম্ভবত ঠিক আছে, আবার সম্ভবত ঠিক নেই। ও যে আমায় সবটা খুলে বলবে এমনটা তুমি আশা করো? আয়শানের মাকে এবার দ্বিগুণ চিন্তিত দেখাল যেন। বলল, একটু দেখ না ও কোথায় আঘাত পেল আয়শান, আমার মেয়েটা ছোট থেকেই বেখেয়ালি। পরে গিয়ে উষ্টা খেয়ে কত যে ব্যথা পেত। তবুও বলত না। আয়শান ছোট শ্বাস ফেলে বলে, না বললে কেউ কি করে বুঝতে পারবে আম্মু? আমি তো আর সব জানতা নই। আয়শানের মা আবারও জানতে চাইল, বেশি ব্যথা পেয়েছে ও? বলেনি না? আয়শান নিঃশ্বাস ফেলে বলল, তাও জানি না, তুমিই ওকে জিজ্ঞেস করো। আয়শানের মা এবারে চুপ করে গেলেন। তুলির সাথে 2 বছর আগে উনি যে ব্যবহার করেছে তা নিয়ে তিনি লজ্জায় এবং অনুশোচনায় উনি আর তুলির সাথে যোগাযোগই করেনি এই 2 বছর। তবে দূর থেকে খোঁজ নিয়েছে। বলল, না থাক, তুই একটু বলিস আমায় ও কেমন আছে। আয়শান বুঝে ব্যাপারটা। বলে, তোমার ওর সাথে কথা বলাটা প্রয়োজন ছিল আম্মু, ও ভাবে তুমি ওকে খারাপ ভাবো, দোষী ভাবো, এই জন্য কথা বলো না। সেবারের পর থেকে ও হয়তো ভাবে যে আমরা কেউই ওকে কখনো আপন ভাবিনি, ভুলটা আমারই, আমার ওভাবে বিয়ে করে নেওয়াটা উচিত হয়নি। মাঝখান থেকে ও সাফার করছে, কি করব আমি আম্মু? বলবে আমায়? ওকে আমিও কষ্ট দিয়েছি তাই না আয়শান? আমার মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। চলবে। প্রেম স্পৃহা। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব 13। তুলি যখন ঘুমে তখনই আয়শান ছোট শ্বাস ফেলে ঠোঁট স্পর্শ করল তুলির কপালে। পরপর 2 গালে। স্পষ্ট টের পেল তুলির শরীরের উত্তাপ। সঙ্গে সঙ্গেই বাম হাতের তালুতে পরক করল। হ্যাঁ, গরম ঠেকছে। হয়তো ব্যথায় জ্বর নেমেছে। আয়শান ফের বিছানা থেকে নেমে ওষুধ আনল। তুলির ঘুম ভেঙ্গে ডাকবে কি ডাকবে না বুঝে না উঠে কিয়ৎক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থাকল। পরমুহূর্তে ওষুধগুলো রেখে দিল।
ইচ্ছে হল না এই মেয়েটাকে ঘুম থেকে উঠাতে। ওই ঘুম মুখটা দেখার লোভ ও সামলাতে পারল না। আয়শান আগের মতোই আলতো করে জড়িয়ে নীল তুলিকে। অতঃপর ঘুমন্ত চেহারাটার দিকে চেয়ে হাসে যেন বলে, তোর ঘুমন্ত চেহারাটা খুবই মিষ্টি তুলি, আদুরে বাচ্চার ন্যায়। তুই তো বাচ্চাই, তাই না? মায়া মায়া মুখের একটা বাচ্চা। যে বাচ্চাটার মায়া মায়া চাহনি আর মায়াভরা মুখটা দেখলেই আমার তাকিয়ে থাকতে ইচ্ছে হতো সেই ছোট থেকেই। কেন জানি না, তোর জন্য আমার কি ভীষণ মায়া জম্মাল সেই ছোট থেকেই। তুই কষ্ট পেলে আমারও খারাপ লাগত, তুই হাসলে আমারও খুশি লাগত। তোর মুখটার দিকে তাকাতেই ইচ্ছে হতো কেবল। কিন্তু আফসোস, আমি পাকাপোক্তভাবে তাকানোর অধিকার করে নিতে গিয়ে এখন চোখই রাখতে পারি না তোর চোখে তুলি। সর্বক্ষণ অপরাধবোধে ভুগতে থাকি। তুলি তখনও ঘুমেই। আয়শান ছোটশ্বাস ফের আবার ও বলল, যদি কোনো ম্যাজিক্যাল ঘটনা ঘটত তুলি, তোর মন থেকে আমার নামের সব অভিযোগ মুছে যেত যদি, তুই কি কখনো আমায় ভালোবাসবি তুলি? আমাদের সম্পর্কটা সত্যিই কখনো নরমাল হবে? কখনো বুঝবি আমার ভালোবাসাটা? তুলি, বিশ্বাস কর, আমি ক্রমে নিজের জীবন হারাচ্ছি। আমার আজকাল নিজেকে কেমন যেন লাগে। যদি একবার আমি তোকে বুঝাতে পারতাম যে আমি তোকেই ভালোবাসি, তোকেই, ডেইজিকে নয়। তোকে আমি ব্যবহার করিনি তুলি, তোকে অপরাধী বানাতে চাইনি সবার কাছে। আমি তোকে ভালোবেসেই নিজের করতে চেয়েছিলাম, একান্ত নিজের করে চেয়েছিলাম। অথচ তুই আজ আমার নিজের হয়েও নিজের না তুলি, এতটা কাছে থেকেও কতটা দূরত্ব আমাদের, কতটা সংকোচ। আয়শান চোখ বুঝে। বোধহয় খুব কষ্ট হচ্ছে তার। বুকের ভেতর নীল ব্যথারা জাগ্রত হয়ে এল যেন। ভীষণ ভারী বোধ হয় তার বুকের ভেতর। যেন নিঃশ্বাস অবধি রুদ্ধ হয়ে আসে। সে এভাবে চায়নি জীবনটা। এভাবে এতটা নিঃসঙ্গতা সে চায়নি। চেয়েছিল একটা সুন্দর সংসার হবে তার, তুলি তাকে বুঝবে, কোমরে আঁচল গুজে একদম তার বউ হয়ে যাবে। সবার কাছে গম্ভীর থাকা আয়শান তুলিকে ভালোবাসবে, বিরক্ত করবে, ভীষণ করে জ্বালাবে, এটাই তো চেয়েছিল। একটা প্রাণবন্ত জীবন। অথচ ঘটে গেল উল্টো। যেদিন তুলিকে বিয়ে করে বাড়ি ফিরো সেদিনই তুলিকে কাঁদতে হল। সবার এত কথা শুনে কেঁদেছিল মেয়েটা। তারই তো কারণেই। তার মা তো তুলিকে চড়ও মেরেছিল। দোষারোপ করেছিল কি ভীষণ ক্রুদ্ধ হয়ে। কেউ কি বাদ গিয়েছিল আয়শান আর তুলিকে কথা শোনাতে সেদিন? যেখানে তুলির ভালোবাসা পাওয়ার কথা ভেবেছিল সেখানে তুলি কাঁদতে কাঁদতে তাকে সর্বপ্রথম প্রশ্ন ছুড়েছিল, আমায় কেন আয়শান ভাই? আমায় কেন বিয়ে করার সিদ্ধান্ত নিতে হলো আপনাকে? আমায় কেন এভাবে সবার কাছে দোষী বানালেন? অপরাধ কি ছিল বলুন আমার? আমি তো কিছু করিনি। আপনাকে আমার ফাঁদে ফেলিনি আমি। তবুও সবাই কেন আমার দিকে আঙ্গুল তুলল বলুন? সবাই কেন আমাকে পর করে দিল? কেন বলুন? কি ক্ষতি করেছিলাম আপনার? কিসের বদলা নিলেন আয়শান ভাই? আয়শান সেদিন উত্তর করতে পারেনি তুলির কান্নারত থাকা প্রশ্নগুলোর। একটা কথাও বলতে পারেনি তুলিকে। তবে মা বাবার সাথে বিস্তর ঝগড়া হলো তার সেদিন। বিস্তর এক ঝগড়া শেষ করার পরেই সে সিদ্ধান্ত নিল সে আর তুলি আলাদা থাকবে। যেহেতু সবাই মানছেই না, সেহেতু এই সিদ্ধান্তটাই উত্তম। সে হিসেবে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত ও নিয়ে নিল। অথচ তুলি সেদিন তাকে সঙ্গ দিল না। এই বাড়ি ছেড়ে তার সাথে গেল না। যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, যে মাম্মির কাছে বড় হয়েছে, তাদের ছেড়ে আয়শানের সাথে চলে যাওয়াটা বেইমানি হতো। হয়তো সেদিন আয়শানের সাথে চলে এলেই এটাই পাকাপোক্তভাবে প্রমাণ হতো যে তুলি সত্যিই আয়শানকে নিজের ফাঁদে ফেলেছে। সত্যিই আয়শানকে নিজের মতো করে চালাচ্ছে। অথচ সত্য এটা যে সে আয়শানকে নয়, বরং আয়শানই তাকে নিজের মতো করে চালিয়ে নিয়ে বিয়েটা করেছিল। আয়শান চোখ বুঝে এসব পুরাতন কথাই ভাবল। অতঃপর হুট করেই তুলির নড়চড় বুঝে চোখ খুলে সে। তুলির ঘুম ভেঙেছে হয়তো এক্ষুনি। কিন্তু তবুও সে ওভাবেই আয়শানের বাহু ডোরে ওভাবেই থাকল। আর নড়াচড়া করল না, যেন সে ঘুমোচ্ছেই। আয়শান এবারে ডাকল, তুলি। তুলি উত্তর করে, পায়ে ভীষণ ব্যথা হচ্ছে। সহ্য করতে পারছে না যেন। এত বেশি যে সহ্যই হচ্ছে না তার। দাঁতে দাঁত চেপে থাকে সে। আয়শান ছোটশ্বাস ফেলে আবার বলে, ব্যথা হচ্ছে বেশি? তুলি এবারে উত্তর করল, একটু। আয়শান ভ্রু কুঁচকে বলল, একটু? মিথ্যে বলে লাভ কি তুলি? তুলি এবারে ছোটশ্বাস ফেলে জানাল, একটু বেশিই হচ্ছে।
আয়শান ভ্রু কুঁচকে তাকায়। উঠে বসে তুলির পায়ে নজর দেয়। ফুলে আছে এখনও। আয়শান উঠে আইস ব্যাগটা নিয়ে আবারও পায়ে রাখল। বলল, তোর উত্তরটা হওয়া উচিত, অনেকটাই বেশি। তুলি তাকাল। পায়ে ঠান্ডা কিছুর অনুভূতি পেয়ে দ্রুতই তাকাল। অতঃপর আয়শানকে পায়ে আইস ব্যাগ ধরতে দেখে উঠে বসল সঙ্গে সঙ্গেই। দ্রুত বলল, আমিই দিচ্ছি, হাত সরান আয়শান ভাই। আমি নিজে দিতে পারব, তাছাড়া অতটাও ব্যথা হচ্ছে না আমার। আয়শান হাত সরাল না। বরং বলল, তোর এসব ঢং সহ্য করতে পারব না আমি তুলি। মেজাজ খারাপ করবি না অয়থা। ব্যথা হচ্ছে তা আমার থেকে লুকিয়ে রাখলে তো তোর ব্যথা কমে যাবে না। যদি কমে যেত তাহলে না হয় লুকিয়ে রাখায় লাভ হতো। তুলি জানাল, লুকাইনি তো। তবে ওটা আমায় দিন, আমি দিতে পারব তো। আমি দিলে কি ব্যথা বেড়ে যাবে? তুলি এবারে উত্তর করে না। চুপই থাকে। আয়শান অনেকটা সময় পর তুলির দিকে চেয়ে বলল, এখানে বস, রাতেও ভারী কিছু খাসনি। খাবার আনব, খেয়ে নিবি চুপচাপ। তুলি আবারও আড়ষ্ট ভঙ্গিতে তাকাল। খিদে লেগেছে তার। তবে এভাবে আয়শানকে পাঠিয়ে খাবার আনানোটা তার কেমন লাগল যেন। বলল, এখন মাঝরাতে খিদে পায়নি। একেবারে সকালেই খেয়ে নিব। আয়শান শক্ত স্বরে শোনাল, না, এখনই খেয়ে মেডিসিন নিয়ে ঘুমাবি। তুলি আবারও বলার চেষ্টা করল, আপনাকে আনতে হবে না, আমি সকালে নিজেই খেয়ে নিব। আয়শানের এবারে মেজাজ খারাপ হল যেন। ভ্রু কুচকেই তাকাল কঠোর দৃষ্টিতে। তারপর সুধাল গমগমে স্বরে, খাবার আমি আনলে সমস্যা? জানি আমায় ঘৃণা করিস তুলি, তাই বলে আমার আনা খাবার খেতে ও তোর সমস্যা হবে? তুলি অসহায় দৃষ্টিতে চাইল। কি বলা উচিত তার? কি উত্তর করা উচিত? সে ঘৃণা করে আয়শানকে? না তো। তবে কোথাও একটা এই মানুষটার প্রতি তার হাজারটা অভিযোগ আছে। অবশ্যই আছে। ওটা ঘৃণা নয়। বলল, তেমন নয়, আপনার কষ্ট করে আনতে হবে বলেই নিষেধ করেছি আয়শান। আর কিছু নয়। আর হ্যাঁ, আমি আপনাকে ঘৃণা করি না। আপনাদের বাড়ির কাউকেই ঘৃণা করা আমার দ্বারা সম্ভব নয়। আয়শান হেসে বলল, অথচ তোর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠে আমার নামে হাজারটা অভিযোগ। স্পষ্ট বুঝা যায় আমার প্রতি তোর বিদ্বেষ। তুলিও এবারে মৃদু হেসে জানাল, আমরা মানুষ আয়শান ভাই। স্বভাবগত কিছু বৈশিষ্ট্য তো থাকবেই, যেহেতু আমিও মানুষ। এটা তো ঠিক, আমি আজ সবার চোখেই অপরাধী, তাই না? আমায় আগে সবাই যেমন ভালোবাসত, এখন কিন্তু সবাই আমাকে অপছন্দই করে। কারণটা কি? আমি তো কিছু করিনি। বিয়েটা আপনি করেছিলেন। যদি তখনও জানতাম আপনি ডেইজিকে ভালোবাসেন। আয়শান এবারে রেগেই তাকাল। দ্রুতই শক্ত স্বরে বলল, আমি ডেইজিকে ভালোবাসি না তুলি, এটা তোর ধারণা, শুধুই তোর ধারণা। ওকে আমি কখনো ভালোবাসিনি। তুলি হাসে। তাহলে ওই ডায়েরিটা মিথ্যে, যেটার ভিতর ডেইজির ছবি আছে? তুলি হেসেই বলল, আপনি খুব নিখুঁতভাবে মিথ্যে বলেন আয়শান। আয়শান এবারেও আত্মবিশ্বাসের সঙ্গে দ্বিস্বরে জবাব দিল, আয়শান মিথ্যে বলে না তুলি। আমি আপনাকে রেসপেক্ট করি, আপনার ব্যক্তিত্বকে আদর্শ মনে করি। সে হিসেবে আমিও জানতাম আপনি মিথ্যে বলেন না আয়শান। কিন্তু সত্যটা এটাই, আপনি ডেইজিকে অনেকটা ভালোবাসেন। কৈশোর কালের শুরু থেকেই ভালোবাসতেন। এতটা অনুভূতি নিয়ে ভালোবাসতেন যে আমি নিজেই ডেইজির প্রতি আপনার অনুভূতি দেখে মুগ্ধ হয়েছি। আয়শানের এবারে রাগে জেদে নিজের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে হল। কি করে সে বুঝাবে যে সে তুলিকে ভালোবাসে? তুলি ব্যতীত অন্য কোনো মেয়েকে সে কখনো ভালোবাসেনি। কখনোই না। তুলি কেন মনে করে যে সে ডেইজিকে ভালোবাসে? কেন? আয়শান দ্রুতই বলল, কখন দেখিয়েছি আমি ডেইজির প্রতি মুগ্ধতা? তুলি হেসে জানাল, অন্তর্মুখী মানুষরা লোকসম্মুখে ভালোবাসা না দেখালেও হৃদয়ে ভালোবাসা ঠিকই রাখে। আপনিও অন্তর্মুখী মানুষ। সে হিসেবে কখনো কারো সম্মুখে ডেইজির প্রতি ভালোবাসা প্রকাশ করেননি। কিন্তু আমি জানি আপনি ডেইজিকে ভালোবাসেন। এবং ভালোবাসাটা অনেকটাই গা। আয়শান মানল না। বলল, হ্যাঁ, আমি ভালোবাসা প্রকাশ করতে পারি না, অন্তর্মুখী মানুষ। কিন্তু তুই ভুল জানিস তুলি। ভুল বলছিস। আমার হৃদয়ে প্রেম থাকলেও তা ডেইজির জন্য কখনোই ছিল না। আই রিপিট, ডেইজির জন্য কখনোই ছিল না। তুলি এবারেও মৃদু হাসল। আয়শানের দিকে চেয়ে শান্ত ভঙ্গিতে বলল,
ডেইজিকে ভালোবাসেন এটা আমি জানলে কিছু হবে না আয়শান ভাই। এটা স্বাভাবিক। আপনি একটা মেয়েকে ভালোবাসতেই পারেন। অনুভূতি থাকতেই পারে। খারাপ নয় তো? এটা অন্যায় কিছু নয়। এবার যেন আয়শানের সত্যিই রাগে জেদে চোখ লাল হয়ে এল। ইচ্ছে হল রাগে জেদে কিছু ছুঁড়ে মারুক, ভেঙে ফেলুক। অথচ তা পারল না। রাগে চোখ লাল করে সে তুলির দিকে ঝুঁকল। গম্ভীর আওয়াজে বলল, একটু আগে কি বলেছি? আমি ডেইজিকে ভালোবাসিনি কখনো, ভালোবেসেছি তাকে যাকে বিয়ে করেছি। নয়তো তোকে একা নিয়ে গিয়ে সেদিন বিয়ে করে নিতাম না আমি তুলি। কথাটা বলেই আয়শান অপেক্ষা করল না। দ্রুত পা বাড়িয়ে রুম ছেড়ে বাইরে গেল। অতঃপর তুলির জন্য খাবার গরম করে আনতে কিচেনে গেল। রাগে তার শরীরের রক্তকণিকাগুলোও যে শিরশির করছে। জেদ হচ্ছে কেমন। নিজের চুলগুলো নিজেই খামচে ধরে সে। অতঃপর বিড়বিড় স্বরে বলে, আমি তোকে বুঝাতে ব্যর্থ তুলি। কেন বুঝিস না? কেন বুঝিস না বল? আমি তোকে ভালোবেসেছি। তোকেই চেয়েছি। তোকেই প্রেমজোরে দেখেছিলাম সর্বপ্রথম। তোর চাহনি, নম্রস্বভাব, সহজ সরল থাকা, নিশ্চুপে কষ্ট পাওয়া, তোর সব আমায় আকৃষ্ট করেছিল তুলি। আমি ছোট থেকেই তোকে বুঝতে পারতাম খুব সহজেই, তোকে পড়তে পারতাম খোলা বই এর মতোই। তোর সবকিছু নিজের আয়ত্তে নিজের খেয়ালে রাখার চেষ্টা করতাম। তারপর একটা সময় পর বুঝলাম এগুলা আমার খারাপ অভ্যেসে পরিণত হচ্ছে। আমি ক্রমেই তোর দিকে ঝুঁকে যাচ্ছিলাম তুলি, ক্রমেই তোর প্রতি একটা অধিকারবোধ জন্মাতে লাগল আমার। আমি এই খারাপ অভ্যেসটা ঠেকিয়ে রাখলাম না, বাধা দিলাম না। অতঃপর বুঝলাম এই সব কিছু কিসের ইঙ্গিত। বুঝে উঠেই স্বীকার করলাম যে তোকে আমার লাগবে। লাগবেই। আর সে কারণেই তোকে বিয়ে করেছিলাম। পাপ করে ফেলেছি না? খুব বেশি পাপ। তুলি, কেন ভাবিস যে আমি ডেইজিকে ভালোবাসি? কেন? এই ধারণা কেন জন্মাল তোর? কেই বা বলেছে এই কথাটা তোকে? আমি তোকে বুঝাতে পারছি এই ব্যর্থতায় আমার কেবল রাগ লাগে। ক্রোধে আমার নিজেকেই একবার নিঃশেষ করতে ইচ্ছে হয়। আয়শান কথাগুলো বলেই চোখ খুলে চাইল। এক গ্লাস পানি নিয়ে ঢগঢগ করে তা পান করল। অতঃপর খাবারগুলো গরম করে প্লেটে নিল। চলবে। প্রেম স্পৃহা। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ১৪। এরপরে কেটেছিল বেশ কয়েকটা দিন। আয়রান আর রোজের সম্পর্কটা কিছু সময় বিরোধিতার হলেও কিছু সময় নীরব প্রণয়ের সাক্ষীও রাখে যেন। আয়রান কোথাও রোজের চোখে ভালোবাসা খুঁজে পেলেও পর মুহূর্তেই ভীত হয় এই ভেবে যে তার প্রতি রোজের ভালোবাসাটা আসলেই আছে তো। আয়রান সরু শ্বাস ফেলে। এখন সে একটা রেস্টুরেন্টে বসে, যেখানে রোজও আছে। তবে তার সাথে নয়, সায়ানের সাথে। আয়রান তীক্ষ্ণ চাহনিতে কেবল পরখ করছিল। কিছু নিয়ে কথা বলছে বোধহয়। ভাবে সে কেন এসেছে রোজ এখানে, তাও লুকিয়ে। অবশ্য আয়রানকে বলে আসত এটা সে প্রত্যাশাও করল না। আয়রান হেসে দূর থেকে পর্যবেক্ষণ করছিল। প্রথম কয়েক মিনিট চুপচাপ দূর থেকে পর্যবেক্ষণ করে গেলেও একটা সময় পর সে উঠে দাঁড়াল। আর চুপ থাকতে পারছে না বোধহয়, কিংবা সায়ানকে সহ্য করতে পারছে না। টানটান বুক করে এগিয়ে গিয়ে রোজের ঠিক পাশেই চেয়ার টেনে বসল সে। মাথাটা ঝুঁকিয়ে ভ্রু নাচিয়ে বলল, ডেটিংয়ে এসেছিস জান? রিয়েলি? তাও আবার এই রাবিশ সায়ান্টের সাথেই? রোজ আচমকাই চমকাল। লুকিয়ে এসেছিল সে। বাড়িতে বলেছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। আয়রানকে তো তাও বলেনি। না বলেই এসেছিল। অথচ আয়রান এভাবে এখানে চলে আসবে তা তো সে স্বপ্নেও ভাবেনি। রোজ চমকে উঠলেও সামলে নীল যেন নিজেকে। ছোটশ্বাস ফেলে বলল, সুন্দরভাবে কথা বলুন আয়রান। আয়রান কিছু বলতে নিবে তার আগেই সায়ান হেসে বলে উঠল, ডেটিংয়ে আসলেও তোর কি সমস্যা আয়রান? আয়রানের মেজাজ খারাপ হয় যেন এমন প্রশ্নে। সায়ানের কলার চেপে ধরে বলল, আমি ওর হাজব্যান্ড। তুই কে? তোকে জিজ্ঞেস করেছি বেইমান। তুই তো জানোয়ার থেকেও খারাপ। নিজের বন্ধুর সাথেই বেইমানি করিস। রোজ আশপাশে তাকাল। সবাই তাকাচ্ছে যেন। রোজ ছোটশ্বাস ফেলে কপাল কুঁচকে আয়রানকে শান্ত করার জন্য বলল, ছাড়ুন আয়রান। আমি এক্সপ্লেইন করছি, সুযোগ দিন। আয়রান মানল না। সুধাল, জাস্ট শাট আপ। ও তোর প্রেমিক, আমার নয়।
রোজ আবারও আয়রানের হাতে হাত রেখে বলার চেষ্টা করল। আরান, শুনুন আমার কথাটা। সিন ক্রিয়েট করবেন না আরান। সিন ক্রিয়েট আমি করছি নাকি তুই? সামান্য কলার ধরাতে এতটা প্রেম রোজ? অথচ আমার বেলায় তুই আমার বুকে চুরিই চালিয়ে দিয়েছিলি। রোজ এবারে রাগে নাক লাল করে চাইল যেন। দাঁতে দাঁত চিবিয়ে বলল, উনার কলার ছাড়ুন আরান। শেষবার বলছি। আয়রান বারবার রোজের এই বাধা মানতে পারল না। যেন স্পষ্ট সে বুঝতে পারছে রোজের সায়ানের প্রতি কিছু আছে। নয়তো কেন এতটা বাঁচাতে চাইছে? কেন? সামান্য কলার ধরাতে? আয়রানের ইগো, রাগ সব যেন চূড়ায় উঠল। বলল, কি বলবি তুই? স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ার পথ বেছে নিলি জান? আমি তোর থেকে এটা আশা করিনি। তুই আমায় ভালোইবাসিসনি রোজ। ওসব অনুভূতি তোর কিশোরী বয়সের আবেগ ছিল, নাকি নাটক করেছিলি? তোর থেকে তো ডেইজিই ভালো। আয়শান ভাইকে ও পাগলের মতো ভালোবেসেছিল, আর তার বোন আরান। আয়রান ছেড়ে দিল সায়ানের কলার। অতঃপর রোজের দিকে চেয়ে বলল, বারবার বলেছিলাম জান, আমার সাথে গেম খেলিস না, বিশ্বাস ভাঙ্গিস না। শুনলি না আমার কথা? চিট করলি রাইট? আমি তো সুযোগ দিয়েছিলাম, তাই না? তোকে এই কয়েকদিনে আমি কখনো জোর করেছি ও বাড়িতে থাকার জন্য? বলেছিলাম জোর করে আমার সাথে থাক? আমি তো এমনও বলেছিলাম যে সায়ানকে শুধুমাত্র ইনভাইট করেছি যাতে তুই ওকে দেখতে পারিস রোজ। তুই আমায় ঠেকালি রাইট? এটা তোর উচিত হয়নি, একদমই উচিত হয়নি। আমার প্রতি কয়েক বছর আগে ফেক ভালোবাসা দেখিয়ে এখন আমার রিয়েল ভালোবাসা জিতে আমার ভালোবাসার মূল্য দিচ্ছিস না। আমি তো আর তোর মতো ফেক ভালোবাসা বাসিনি রোজ। তোর মতো নই আমি। আয়রানের কথাগুলোতে রোজ ভ্রু কুচকাল। কথাগুলো শুনে হাসবে নাকি কাঁদবে? কোনটা উচিত? তবুও উঠে দাঁড়াল সে। ঝুঁকে এবারে পুরো রেস্টুরেন্টের সামনেই আয়রানের কলার চেপে ধরল সে। শক্ত স্বরে বলল, লিসেন মিস্টার আওরান খান, আমি রোজ শুধু আপনাকেই ভালোবেসেছিলাম। আপনাকেই। এখনও বাসি। আমার ভালোবাসা নিয়ে বারবার আঙ্গুল তোলা আমি মানব না আওরান। মাইন্ড ইট। এবং পরকীয়ার অভিযোগ তুললে আমি আপনাকে ডিরেক্ট ডিভোর্স দিব। আয়রান যেন এই কথারই অপেক্ষায় ছিল। বুকের ভেতর কেমন জানি সুখ সুখ লাগে তার। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমাকেই ভালোবাসিস? কি প্রমাণ? রোজ আয়রানের চোখে চোখ রাখে। বলে, পেয়ে যাবেন প্রমাণ। সময় যাক, সময়ের সাথে সাথে পেয়ে যাবেন। এটুকু বলেই রোজ চলে গেল নিজের পা চালিয়ে। আয়রান শুধু বাঁকা হাসল। আর সায়ান তা খেয়াল কর হেসেই বলল, ভাগ্যিস বিয়ে করিনি তোর বুকে, না হলে তো ঠকে যেতাম বল। আয়রানের সুখ সুখ অনুভূতিটায় যেন আবকরো ঢিল ছুড়ল। সায়ানের দিকে চেয়ে বলল, তোর মতো শুয়োর আমার রোজকে পাওয়ার যোগ্যও নয়। ও শুধু আমার, বুঝেছিস? চোখ দিবি না? সায়ান হেসে বলল, চোখ তো কোনোকালেই দিলাম না। শুধু শুধু তুই শত্রু ভেবে গেলি আমায়। তবে কেড়ে নিতে চেয়েছিলাম অবশ্যই। শেষ মুহূর্তে এসে যখন কেড়ে নিতে পারলাম না তখন হার তো মানতেই হচ্ছে। আরাস রাগে হিসিয়ে বলল, লজ্জা হচ্ছে না বন্ধুর বুকে কেড়ে নেওয়া কথা এত গর্ব করে বলতে? যেখানে আজ জানতেই পেরেছিস যে ও শুধু আমাকেই ভালোবাসত, বেসেছে, ভবিষ্যৎ এ বাসবে। সায়ান এবারেও হাসে। অতঃপর হাসি থামিয়ে শান্ত স্বরে বলল, সাইকোলজিস্ট সায়ান এতটা অবুঝ নয় আয়রান যে তোর বউয়ের চোখের ভাষা এর আগে বুঝেনি। শুরু থেকেই জানতাম ও শুধু তোকে ভালোবাসে, আমাকে নয়। আর আমিও রোজকে কখনো ভালোবাসিনি আরান। এই জন্য বলতে লজ্জাও হচ্ছে না। আমি জাস্ট একটা বদলা নিতে চেয়েছি। আয়রান ভ্রু কুঁচকে বলল, বদলা? হ্যাঁ, তোর বড়ভাই আমার জিনিস কেড়ে নিল বিনা নোটিশেই, আমিও চেয়েছিলাম তোর জিনিস কেড়ে নেই। কিন্তু দিন শেষে বুঝলাম প্রতিশোধের থেকেও ভালোবাসার শক্তিটাই বেশি। নয়তো তাকে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে এটা শুনে তার জন্য ভীত হতাম না। এতটা অস্থিরও হতাম না তাকে কেউ মেরে ফেলার চিন্তা করতে পারে ভেবে। আয়রান এবারে ভাবে। কপাল কুঁচকে যায়। অতঃপর ভেবে সে দ্রুত বলল, কে? কাকে মেরে ফেলার চিন্তা করেছে কেউ সায়ান? তুলি? রিয়েলি? সায়ান চুপই থাকে। আয়রান আবারও বলল, কে মেরে ফেলার চিন্তা করেছে বল? আমি জানতে চাচ্ছি সায়ান। সায়ান উত্তর দিল না।
তবে উঠে দাঁড়াল। বলল, বাদ দে, ভালো থাক, এনজয় কর ম্যারিড লাইফ। উঠছি আরান। আজ আয়শানের আম্মু আর আইজান আসবে। আয়শান অবশ্য তৈরি হয়েই আছে, মাকে আনতে যাবে। তুলির পাটা ও সেরেছে এই কয়েকদিন। হাড় না ভাঙলেও মচকে যাওয়ার যন্ত্রণায় খুবই ভুগেছিল সে। এবং এই কয়েকটা দিন আয়শানও থেকে গেল বাড়িতেই। তুলিকে জানানো হলো কাজ আছে তার। অথচ আয়শানের কাজ নেই, সে থেকে গেল শুধু তুলির নিজের অসুস্থতায়ও নিজের যত্ন নিবে না বলে। শুধুমাত্র এই মেয়েটার যত্নের জন্যই সে থেকে গেল। অথচ এই মেয়েটা যে তা কখনো বুঝে উঠবে না তা সে শতভাব নিশ্চিত। আয়শান এসব ভাবতে ভাবতেই কিসের জন্য যেন ড্রয়ার খুল। তুলির পড়ার টেবিলের ড্রয়ারটা। অতঃপর সর্বপ্রথমই যেটা চোখে পড়ল তা হল একটা ডায়েরি। এই ডায়েরিটা আয়শানের নিজের ডায়েরি, যেখানে সে একটু একটু করে তুলির উপর জমে থাকা সমস্ত অনুভূতির কথন লিখেছিল। সে কিশোরী বয়স থেকেই কত কত মুহূর্ত যে লিখেছে সে, তবে নাম উল্লেখ করেনি কখনোই। আয়শান হাত বুলায় ডায়েরিটা। মাঝখানে অন্য বাসায় যাওয়ার পর সে এই ডায়েরিটা খুব খুঁজেছিল, অথচ পায়নি। এই বাসায়ও এই রুমে আলমারি, খাটের নিচ সব খুঁজেছিল, শুধুমাত্র তুলির জিনিসপত্র ছাড়া। তারপর এটা না পেয়ে হারিয়ে গিয়েছিল ভেবে নিয়েছিল। আয়শান বারবার তাকিয়ে দেখে। তারপর অপেক্ষায় থাকে তুলি কখন রুমে আসবে, কখন প্রশ্ন ছুড়বে। আয়শানের এই অপেক্ষা সমাপ্তির পর তুলি এল রুমে। ফ্রেশ হয়ে মুখ চোখে পানি দিয়ে আসতেই আয়শান দ্রুত প্রশ্ন করল, এই ডায়েরিটা? তোর কাছেই ছিল এই ডায়েরিটা তুলি? তুলি তাকাল। এটা সে এই নিয়ে বহুবার পড়েছে। বহুবার? যেটায় ডেইজির ছবি আছে। তুলি নিজে থেকে ডেইজির ছবি পেয়ে দুভাবেই বিশ্বাস করে নিয়েছিল যে এই ডায়েরিটা ডেইজির জন্য লিখা, ডেইজিকে ভেবে লিখা। তুলি অস্বীকার করল না, বরং উত্তর দিল, ছিল। আয়শান ছোটশ্বাস ফেলে বলল, আমি অনেক খুঁজেছি। জিজ্ঞেস করেননি তো কখনো? দিয়ে দিতাম তাহলে। আয়শানের ডায়েরি। তুলির অবশ্যই উচিত ছিল ফেরত দেওয়া। একে তো দেয়নি, আবার বলছে জিজ্ঞেস করেনি কখনো। আয়শান দ্রুত বলল, তুই কি এই ডায়েরিটা পড়েছিস তুলি? তুলি এবারেও শান্ত ভঙ্গিতে উত্তর করল, পড়েছি। আয়শান এবারে বিস্ময় নিয়েই তাকায়। পড়েছে? নাকি মিথ্যে বলছে? একে তো তুলির মতো মেয়ে অন্যের ব্যক্তিগত জিনিস লুকিয়ে পড়বে মানতে পারে না সে। দ্বিতীয়ত যদি পড়তই তাহলে এই ডায়েরির সব কথা কি সে বুঝে উঠেনি? মেয়েটার ইঙ্গিত কি নিজের দিকে পায়নি? বুঝেনি যে আয়শান তাকে ভালোবাসে? আজকে একদিন দুদিন নয়, অনেক বছর যাবৎ। আয়শান বিস্ময় নিয়ে ফের বলল, পড়েছিস? তুলি হেসে বলল, হ্যাঁ। আপনার ব্যক্তিগত জিনিস পড়ার জন্য দুঃখিত। আয়শান উত্তর শুনে সন্তুষ্ট হল না। ভ্রু কুঁচকে বলল, এটা পড়ার পরও তুই আমায় এখনও আপন ভাবতে পারিসনি তুলি? এটা পড়ার পরও তোর এতটা অভিযোগ আমার প্রতি? তুলি বুঝে উঠে না যেন, তবে বলল, এই ডায়েরির লেখার প্রতি আমি অভিযোগ রাখিনি তো আয়রান ভাই, বরং মুগ্ধ হয়েছি। একজন মানুষের ভালোবাসা কতটা প্রখর তা জানতে পেরেছি। আয়শান ভ্রু বাঁকায়। বলে, এই প্রখর ভালোবাসাটা কার প্রতি ছিল তা নিশ্চয় বুঝতে পেরেছিস? তুলি এবারেও হাসল। বলল, না, বুঝতে পারার তো কিছু নেই। তার মানে বুঝেছে? বুঝেও তুলি সবসময় বলে যে আয়শান তুলিকে ভালোবাসে না, ডেইজিকে ভালোবাসে। তুলিকে ভালোবেসে বিয়ে করেনি কেন? আয়শান দ্রুতই বলল, তাহলে সব জেনেও কেন বারবার বলতি তুই আমাকে পাসনি? আমি তোকে ভালোবাসিনি? কেন বলতি এই কথাগুলো? তুলি এবারে বুঝল না। অস্ফুট স্বরে বলে, হু। আয়শান এগোয়। ছোটশ্বাস ফেলে বলল, এ অনুভূতিগুলো কার প্রতি তা জানিস তো রাইট? উত্তর এল, হ্যাঁ, ডেইজির প্রতি। জানি তো। হু? কি বললি? আপনি ডেইজিকে ভালোবাসেন এটা? উত্তর শুনে আয়শানের শান্ত থাকা মেজাজটা মুহূর্তেই উত্তপ্ত হল। বলল, আমি ডেইজিকে ভালোবাসি না। বারবার একই কথা আমার ভালো লাগে না তুলি। এই ডায়েরিটা ডেইজির জন্য লেখা, তাই এই কথাটা বলেছি। আয়শান দুই স্বরে জানাল, ডায়েরিটা ডেইজির জন্য লেখা নয়। কি প্রমাণ আছে? তোর কাছে কি প্রমাণ আছে? তুলি হাসল। উত্তেক করল।
ডায়েরির ভেতরের ডেইজির ছবি ছিল। এখনও আছে। এটাই প্রমাণ। আয়শান মুহূর্তেই ভ্রু কুঁচকে বলে। কোথায়? তুলি হাত বাড়িয়ে বলে। এইদিকে দিন। অতঃপর ডায়েরিটা নিল সে। ভেতর থেকে ডেইজির ছবিটা বের করল। হাস্যোজ্জ্বল মুখের ছবিটা দেখিয়ে সে বলল, এই যে এটা। ছবিটা ডেইজির নয়? আয়শান তাকায়। হ্যাঁ, ডেইজির ছবিই তো। কিন্তু এখানে? আয়শান ভালো করেই দেখে। তারপর মনে পড়ল এই ছবিটা তার আম্মু দিয়েছিল তাকে, যখন ডেইজিকে নিয়ে বিয়ের কথা হচ্ছিল। তখনই সরাসরি ডেইজির নাম না বলে এই ছবিটা রুমে এসে দিয়ে গিয়েছিল তার মা। জিজ্ঞেস করেছিল মেয়ে পছন্দ কিনা। আয়শান ছবিটা দেখেছিল। কিছুটা বিরক্ত হয়েই বোধহয় দেখে কপাল কুঁচকে নিয়েছিল। অতঃপর এই ছবিটা অবহেলায় কিংবা অসাবধানতা বশতেই বোধহয় কখনো ডায়েরির ভাঁজে রেখেছিল সে। আয়শান ছোটশ্বাস ফেলে বলে, হ্যাঁ, ডেইজির। কিন্তু এই ছবিটা আমায় আম্মু দিয়েছিল, যখন ওর জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল। ওহ, কিন্তু ছবিটা সুন্দর হয়েছে। হাসছে ডেইজি। আয়শান চুপ থাকে এইবারে। তার মানে এই ছবিটা ডায়েরিতে পেয়েই তুলি ধরে নিয়েছিল যে এই ডায়েরির সব লেখা ডেইজির জন্য। আর সে কারণেই এতদিন ভেবে এসেছে আয়শান ডেইজিকে ভালোবাসে। আয়শান ছোটশ্বাস ফেলে বলে, তুলি, তুই কি সত্যিই এতটা বোকা? আমার বেলাতেই এত বোকামো? আমি এই ডায়েরিটা ডেইজির জন্য লিখিনি। ডেইজির সাথে অন্তত আমার পরিচয় হয়েছিল ওর ৮ বছর বয়সে। কিন্তু এই ডায়েরিটা আমি যার জন্য লিখেছি তাকে আমি ছোট থেকে চিনি। ছোট থেকেই। আমি এটা লিখেছিও ডায়েরিতেতে। তুই পড়েছিস না? তুলি সহজ সরলভাবে উত্তর দিল। হ্যাঁ, আমি আপনার অনুভূতি দেখে এতটাই মুগ্ধ হয়েছি যে ডায়েরিটা কয়েকবারই পড়েছি। আয়শান কি বুঝাতে চাইল তা বোধহয় তুলি কানেই নিল না। আয়শান ফের বলল, এই ডায়েরিতেতে আমি যতগুলো কাহিনী লিখেছি সব আমাদের বাড়ির ঘটনাই। তার মানে মেয়েটা আমাদের বাড়িতেই বেশি থাকত, রাইট? ডেইজি আর রোজ তো মাঝে মাঝে আসত বাড়িতে, সারাক্ষণ থাকত না। তুলি চুপ এবারে। আয়শান আবারও বলে, মেয়েটার মায়াময় মুখ, মায়ামায়া চাহনি বারবার উল্লেখ করেছি আমি, যা আমায় টানত। বারবার লিখেছি এটা। এচা পড়েছিস নিশ্চয়? তুলি এবারেও চুপ। কিছু ভাবছে যেন। অতঃপর অনেকটা সময় পর সে প্রশ্ন তুলল, তাহলে কে হবে? কুহু? আয়শান আশাহত নিরাশ চাহনিতে চেয়ে বলে, কুহু আমার বোন তুলি। বোন? তুই একবারও ডায়েরিটা পড়ে নিজের দিকে ইঙ্গিত পাসনি? এতটাই অবুঝ তুই? তুলি নীরব শীতল দৃষ্টিতেই তাকায়। যেন কোনো প্রতিক্রিয়া নেই তার। কিংবা প্রতিক্রিয়া দেখাতে ভুলে বসেছে বা পারছে না। আয়শান আবারও বলল, এই বাড়িতে কুহু ব্যতীত মেয়ে বলতে তুই থাকতি তুলি। মেয়েটা তুই ছিলি তুলি। তোকে আমি এমনি এমনি বিয়ে করিনি, ভালোবাসতাম বলেই বিয়েটা করেছিলাম। ট্রাস্ট মি, আমি ডেইজিকে নয় তোকেই ভালোবাসতাম। তুলি শুনে গেল নিশ্চুপে। তবে বিশ্বাস করল কিনা কে জানে। কেমন শীতল, নিশ্চুপ, স্থির চাহনি। আয়শান আর কিছু বলল না। বেরিয়ে যেতে যেতে বলল, আম্মু আর আয়জানকে আনতে যাব। দেরি হচ্ছে। তবে এটুকু বিশ্বাস কর, এই ডায়েরিটা তোকে ভেবে লেখা। অন্তত এই ডায়েরির কথাগুলো মিথ্যে নয় তুলি। আমায় এটুকু বিশ্বাস তুই করতে পারিস। প্লিজ। চলবে। ভুলত্রুটি ক্ষমা করবেন। দেরির জন্য দুঃখিত। প্রেম স্পৃহা। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব 15। রোজ বসে আছে তার বাবারই সামনে। তার বাবার মুখ গম্ভীর। একটু আগেই সে বাড়িতে ফিরে এসেছে দেখে প্রথমে যতটা খুশি দেখাচ্ছিল এখন ঠিক ততটাই গম্ভীর লাগছে। রোজ ছোটশ্বাস ফেলে। আবারও বাবার দিকে চেয়ে জানতে চাইল, কি হলো আব্বু? বলছ না কেন? সেদিন তুলি আর কুহুর রিকশাটায় যে গাড়িটা পেছন থেকে ধাক্কা দিল তা তোমার? তুমি সত্যিই এমনটা করেছ আব্বু? তোমার মেয়েদের বয়সী দুটো মেয়েকেই মারার চেষ্টা করেছ? আব্বু সত্যিটা বলো না আব্বু। কবির সাহেব গম্ভীর দৃষ্টিতে তাকালেন। অতঃপর ছোটশ্বাস ফেলে দ্রুত জানালেন, তোর ভুল হচ্ছে রোজ, আমি মারার চেষ্টা করিনি। শুধু আঘাত দেওয়ার চেষ্টা করেছি। রোজ বিশ্বাসই করতে পারল না যেন। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকল কিয়ৎক্ষণ। তার বাবা?
তার বাবা এমনটা করেছে তার বিশ্বাস হয় না যেন। আবারও বলে, কি বলছে আব্বু? তুমি সত্যিই তাদের সেদিন অ্যাটাক করেছিলে আব্বু? তুলি আর কুহুকে সত্যি কি করে পারলে? ওরা পারলে আমি পারব না কেন রোজ? তোর আপুকে ওরা জবলজন্ত লাশ বানিয়ে দিয়েছে দেখেছিস তুই? আমার মেয়েটার দিকে আমি তাকাতে পারি না। কি অবস্থা হয়েছে আমার মেয়েটার? ওরা তো ওদের মেয়েদের কষ্ট পেতে দেখেইনি কখনো। চোখের সামনে জবলজন্ত লাশ হয়ে যেতে দেখেনি। কি করে বুঝবে বাবার বুকে কতটা পুড়ে তার মেয়েদের কষ্ট পেতে দেখলে? তাই করেছি এমনটা, বুঝুক ওরাও। বাবাদের কষ্ট হয়। মেয়েদের কষ্টে বাবারা কষ্ট পায়। আয়শান ছেলেটার সাহস কত জানিস? ও ওর বউয়ের জন্য আমায় চোখ রাঙায়, আমায় ধমক দেয়। যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিনই ও কল করে আমাকে জানায় ভালোয় ভালো মানতে সব। ওর বউয়ের ক্ষতি করতে চাইলে নাকি ও আমাকে ছাড়বে না। এইটুকু ছেলে ও আমার সাথে এভাবে কথা বলার সাহস পায় কি করে? রোজ আবারও চমকাল। চোখে বিস্ময় জেগে উঠে। দ্রুত বাবাকে বলে, আয়শান ভাইও জানে বিষয়টা আব্বু, তুমি এমনটা কেন করলে? কবির সাহেব তখনও ক্রোধে জ্বলছেন। বললেন, বেশ করেছি। শুধু রাগ হচ্ছে আমার। প্রতিশোধ নিতে চেয়েছিলাম কেবল। এমনকি প্রতিশোধ নিতে নিজের কোম্পানির লস দিয়ে হলেও ওদের কোম্পানির বর্ষর একটা ক্ষতি করতে পেরে আমি আনন্দিত। আমার শুধু ওদের খারাপ দেখতেই ভালো লাগবে। রোজের চোখ লাল হয়ে উঠে। বাবার কথা শুনে ছোটশ্বাস ফেলে। 2 বছর আগে যে প্রতিশোধ স্পৃহা ছিল এটা বোধহয় 2 বছর পর আরও জবলজান্ত হয়ে ধরা পড়েছে। এমনটা হলোর ভবিষ্যৎ কি হবে? কি করবে সে? ছোটশ্বাস ফেলে বলল, তোমার ছোট মেয়ে কিন্তু এখন ও বাড়ির অংশ আব্বু। এসব করে ছোট মেয়ের মুখটা কোথায় রাখছ? তোমার মনে হয় আমি আয়শান ভাই এর সামনে দাঁড়াতে পারব আর? আরান জানলে? কবির সাহেব এবারও রেগে উঠলেন। বললেন, তুমি ভুল করেছ। ভুল করেছ তুমি। উচিত হয়নি তোমার আয়রানকে বিয়ে করা। ওই বাড়ির মানুষের উপর আমার অনেক রাগ আছে জানতে না? আমার মেয়েটা ভালো নেই, ভালো নেই। তুই কি দেখিস না তোর বোন ভালো নেই রোজ? এতটা নিষ্ঠুর কিভাবে তুই? বোনের খারাপ থাকাকে গুরুত্ব না দিয়ে নিজে সুখী হতে চাস ওই বাড়ির ছেলের সাথে? রোজ এবারও জানাল, আপু ভালো নেই কারণ আপু এখনও আয়শান ভাইকে ভালোবাসে। এটা আপুর নিজের বিষয় না সম্পূর্ণ। আয়শান ভাই এর দোষ কি? আপু কিশোরীকাল থেকেই আয়শান ভাই এর প্রতি বেশি পসেসিভ। কিন্তু যখন জানুল আয়শান ভাই ভালোবাসে না, ওর উচিত ছিল না মুভ অন করা? তা না করে ও সংসারটাও ছেড়ে আসল। আমি জানি ও ভালো নেই, কিন্তু এতে ওদের দোষ? এতদিনে তো আপুর মেনে নেওয়ার কথা আব্বু। কবির সাহেব দাঁতে দাঁত চাপলেন। ঘৃণা নিয়ে বললেন, রোজ, তুমি আমার মেয়ে হতেই পারো না। ওই ছেলেকে ভালোবেসে নিজের পরিবারকে ভুলে গেছ তুমি? ঠিক। ভুলিনি আমি। কিন্তু তুমি যেটা করলে সেটা অন্যায় আব্বু। কুহু আর তুলির কোনো দোষ ছিল না। তুমি কেন ওদের উপর আক্রমণ করলে? যদি ওদের খারাপ কিছু হতো? ক্ষমা করতে পারতে নিজেকে আব্বু। তোমার মেয়েদের মতোই তো ওরা। কবির সাহেব এবার ও জ্বলন্ত চাহনিতে শুধালেন, মেয়েদের মতো বলেই করেছি রোজ। ওরা আমার মেয়েকে সুখী হতে দেয়নি। ওরা আমার মেয়ের সুখটা চাইল না একবারও। আমার মেয়েটা দিনের পর দিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। সাইকোলজিস্টের কাছে নিয়মিত যেতে হচ্ছে। পাগলের মতো হয়ে যাচ্ছে আমার মেয়েটা। ওদের জন্যই তো। আমি যেভাবে রোজ চোখের সামনে আমার মেয়েকে মরতে দেখছি ওরা তো দেখছে না। ওদের মেয়েরা হেসে খেলেই আছে। আমি চেয়েছিলাম ওরা বুঝুক, ওরা জানুক মেয়েরা কষ্ট পেলে কেমন লাগে। আর ওই তুলি মেয়েটাকে আমি পছন্দ করি না। জীবন গেলেও আমি ওকে সহ্য করতে পারব না কখনো। ওর জন্যই আমার ডেইজিটার আজ এই অবস্থা। এইটুকু বলেই কবির সাহেব উঠে গেলেন। রোজের চোখ টলমল করে যেন। কয়েক মুহূর্ত নিশ্চুপ বসে থেকেই সে লাল টকটকে চোখজোড়া থেকে গড়িয়ে পড়ল পানি। আয়শানের মা এসেই কিয়ৎক্ষণ বিশ্রাম করল। ভাবল তুলিকে সামনে পাবে। অথচ তুলিকে এসে পর্যন্ত একবারও উনি সামনে পেলেন না। নিজের স্বামী ব্যতীত সবার সাথে দেখা করলেও তুলির সাথে দেখা হল না তার এখনো। বোধহয় 2 বছর আগে তুলিকে চোখের সামনে না থাকতে বলারই ফল এটা। উনি দীর্ঘশ্বাস ফেললেন। কি করে মুখ দেখাবে মেয়েটাকে? কি করেই বা কথা বলবে? যাকে নিজের মেয়ের মতো বড় করেছে তাকে পুত্রবধূ হিসেবে মানতে পারেননি, এর দ্বারা তো এটাই বুঝায় যে উনি তুলিকে কখনো আপন ভাবেননি।
তুলিও এটা মনপ্রাণ দিয়ে বিশ্বাস করে নিয়েছে এই 2 বছরে যে এই বাড়ির কেউই তাকে আপন ভাবেনি কখনো। উনি দীর্ঘশ্বাস ফেলে আয়শানকে ডেকে পাঠালেন। জানতে চাইলেন, আয়শান, তুলি কোথায়? ও কি আমার সামনে আসবে না সিদ্ধান্ত নিয়েছে? এতদিন পর মাম্নিকে একবার দেখতেও আসছে না ও? আয়শান শান্ত দৃষ্টিতে তাকায়। ছোটশ্বাস ফেলে বলে, ও যেমন মেয়ে নিজ থেকে তোমার সামনে আসার তো কথা নয়। যেখানে তুমি নিজেই বলে দিয়েছিলে ও যাতে তোমায় মুখ না দেখায়। কোথায় তুলি? আয়শান ছোট করে বলল, আছে হয়তো রুমে। আয়রানের মা এসেছিলেন আয়শানের মায়ের সাথে কথা বলতে। মাঝখানে তুলির কথা শুনে জানাল, না, নেই তো। ওই যে বের হলো, ফেরেনি এখনো। এতক্ষণে অবশ্য চলে আসার কথা। বোধহয় টিউশনিতে একটু সময় লাগছে। আয়শানের মা নিরাশ হলেন যেন। বললেন, ওহ। ফের আয়শানের দিকে চেয়ে বললেন, আনতে পারবি ওকে একটু আয়শান? কতদিন হলো ওকে দেখি না। দেখি, কল দিয়ে দেখছি। আয়শান কল দিল। অথচ কল দেওয়ার পর নিরাশ ভঙ্গিতে বলল, কলও তো যাচ্ছে না আম্মু। আমি দেখছি, দাঁড়াও, তোমরা ফ্রেশ হয়ে নাও। আয়শান বেরিয়ে গেল যেন। আয়জান ততক্ষণে আয়শানের পিছু পিছু বের হয়। মজা করে বলে, বড়ভাইয়া, তুলিকে বলে দিও ও বাড়িতে না থাকার অপরাধে আয়জান ভাই এর তরফ থেকে ও কোনো গিফট টিফট কিচ্ছু পাবে না। আয়শান হাসে কেবল। আয়জানকে আগের মতো হাসিখুশি চঞ্চল দেখে ভালো লাগছে। ছেলেটা সত্যিই চঞ্চল বরাবরই। এতদিন পর বাড়ি এসে যেন সে সত্যিই খুব খুশি। আয়শানকে কথাটা বলতে বলতেই দেখল আয়রান রুম থেকে আসছে। একটু আগেই আয়রান বাড়ি এসেছে। বড়াম্মু আর আয়জানের সাথে কথাবার্তা বলে রুমে গিয়ে তার মাথা খারাপ হল যেন। আয়রান ভেবেছিল রোজ বাড়ি ফিরেছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে। অথচ বাড়ি এসে দেখল রোজ ফেরেনি। বাড়িতে আসেনি আর। এমনকি বাড়ির কোথাওই নেই মেয়েটা। আয়রান ভ্রু কুচকায়। রোজ ফিরেনি? তার মানে? কপাল কুচকে আসে তার। সঙ্গে সঙ্গেই রোজকে কল দিল। অথচ তাকে নিরাশ করে দিয়ে রোজ কল তুলল না। আয়রান দ্বিতীয় দফায় বিরক্ত হয়। কল দিতে দিতে কিয়ৎক্ষণ পায়চারি করল সে। অতঃপর ছোটশ্বাস ফেলে এখানে আসল। আয়জান খেয়াল করল সরু চোখে। আয়রানকে বলল, কিরে আয়রান ভাইয়া, তুই নাকি রোজকে বিয়ে করে ফেলেছিস? কিন্তু রোজ কোথায়? তোকেই বা এমন লাগছে কেন হু? আয়রান ভ্রু কুচকে তাকাল। বলল, তোর ভাগ্য খারাপ, এসে একটা ভাবিকেও চোখে দেখতে পেলি না। যাই হোক, রোজকে নিয়ে আসছি, আনলে দেখতে পারবি। আয়জান হেসে উঠল। যেন মজার কিছু শুনল। বলল, ভাবি? ওরা আমার ভাবি হলো কবে থেকে? এইটুকু মেয়েগুলা 2 দিন আগেও ফ্যা ফ্যা করে কেঁদে ফেলত আমার সামনে। ওদের আমি ভাবি ডাকব? তোমার মনে হয়? আওরান বলল, তোর বড়ভাই এর বু বেদব। ভাবিই ডাকবি? তুই তুলিকে কি ডাকিস ভাইয়া? ভাবি? আওরান হাসল এবার। বলল, তারপর বল, ভালো আছিস তো? আয়জান আফসোস করে বলল, কিভাবে থাকব? তোমার শ্বশুর তো তার মেয়েকে আমায় দিল না আওরান ভাইয়া, দিল অন্য এক পুরুষকে। আওরানও তালে তাল মিলিয়ে বলল, ফাজিল লোক। বলে লাভ নেই বল। আয়জান হেসে বলে, তা ঠিক। রোজ কেমন আছে? ভালোই থাকবে। বেয়াদবরা সবসময় ভালো থাকে। আয়জান এবারেও হেসে উঠল। বলল, বেয়াদব? আয়রান উত্তর করল, অবশ্যই। আয়রান গাড়ি নিয়ে গেল কবির সাহেবদের বাড়ির সামনেই। অতঃপর নেমে গেইটের কাছে এল। দারোয়ানকে একটু কাঁধ নামিয়ে বলল, আপনার কবির সাহেবের মাথা তার কানেক্ট হয়েছে কি? দারোয়ান সাহেব ভ্যাবচাকার মতো চাইলেন। ছেলেটাকে চেনেন না এমন নয়। চেনেন। আগে একসময় অনেক আসা যাওয়া হতো তাই চেনেন। কিন্তু 2 বছর যাবৎ তেমন একটা দেখেনি। শুনেছে এই ছেলের সাথেই নাকি কবির সাহেবের ছোট মেয়ে পালিয়েছে। তাই গোল গোল চোখে তাকিয়ে বলল, আপনি তো? আয়রান হেসে উঠল ঠোঁট বাঁকিয়ে। বলে উঠল, হ্যাঁ, আমি আপনাদের কবির সাহেবের ছোট জামাই। একটু কষ্ট করে কবির সাহেবের ছোট মেয়েটাকে ডেকে দিতে পারবেন? ততক্ষণ দরকার হলে আপনার ডিউটিটা আমি করছি এইখানে দাঁড়িয়ে। দারোয়ান দ্রুত বলল, হু, রোজ আপা? হ্যাঁ।
দারোয়ান কি করবে বুঝে উঠল না। শুনেছে কবির সাহেব বিয়েটা মানেনি। এখন ডেকে দেওয়াটা উচিত কি উচিত না বুঝে না। আওরান আবারও বলল, আরে চিন্তা নেই, আপনাদের কবির সাহেব জানবেন না। জানলে আমি আছি তো। আপনি শুধু গিয়ে বলে আসবেন তার প্রাণপ্রিয় হাজব্যান্ডে গেইটে দাঁড়িয়ে আছে। দারোয়ান কিয়ৎক্ষণ হাঁ না করে অবশেষে গেলেন ভেতরে। আর যাওয়ার কিয়ৎক্ষণের মধ্যেই আয়রানের ফোনে কল এল। আয়রান দ্রুতই কল উঠাল। ওপাশ থেকে রোজ বলল, কি সমস্যা? পরকীয়ায় লিপ্ত স্ত্রীর জন্য এতটুকু চলে এসেছেন কেন? কি সমস্যা? হ্যাঁ। আয়রান ঠোঁট বাঁকাল যেন। বলল, সমস্যা তুই জান। তুই না থাকলে তো চলবে না। চলবে। দেরির জন্য দুঃখিত। পর্বটা কি লিখছি জানি না। এলোমেলো। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগল? আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।